আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া গার্ল গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঈশিতা, আমি তোমাকে ঘরের বউ করার জন্য এসেছি। ঈশিতা আকাশের মুখে এমন ধরনের কথা শুনে পুরো থমথম খেয়ে যায়। ঈশিতা বলল, আকাশ কি সব বলছো এসব? তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? শহরে এত ভালো ভালো মেয়ে থাকতে আমার মতো গ্রাম্য মেয়েকে তুমি বিয়ে কেন করবে? তোমার কি মাথা নড়ে গেছে নাকি? আমি বললাম, আমার ভিতরে কি তুফান বইতেছে তা আমি জানি। আর তাছাড়া তোমায় তো আমি মনে গেঁথে নিয়েছি, তাই তোমায় আপন করব মনে মনে বলছিলাম এইসব। ঈশিতা বলল, কি হলো আবারও চুপ হয়ে গেলে যে? আমি বললাম, ঈশিতা, আমার মাথাও খারাপ হয়নি আর আমি পাগলও হইনি। আমি সজ্ঞানে এখানে এসেছি যে আমি তোমায় বিয়ে করব। ঈশিতা বলল, আকাশ, এটা কখনো হয় না। আর তাছাড়া আমার মাও আমাকে শহরে বিয়ে দিবে না। আমি বললাম, তুমি তোমার মাকে ডাকো। ঈশিতা বলল, আচ্ছা। ঈশিতা তার মাকে ডেকে নিয়ে আসে। আমি বললাম, আন্টি, আমি ঈশিতাকে বিয়ে করতে চাই। আন্টি বলল, বাবা, ক্ষমা করো আমায়, আমি তোমার সাথে ঈশিতার বিয়ে দিতে পারবো না। আমি বললাম, কিন্তু কেন আন্টি? আন্টি বলল, কারণ আমি আমার ছেলেকে হারিয়েছি। শহরের দূষিত মানুষগুলো আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি চাই না একইভাবে আমার মেয়ের প্রাণটাও যাক। আমি বললাম, আন্টি, আপনি বোঝার চেষ্টা করেন, আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। আন্টি বলল, বাবা, তোমাকে নিরাশ করার জন্য হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি আমার মেয়েকে শহরে বিয়ে দিব না। আমি বললাম, আন্টি, আপনি আগে শান্ত মাথায় আমার কথা শুনুন। দেখুন, আমি ঈশিতাকে অনেক আগে থেকেই ভালোবাসি, তাই তাকে বিয়ে করে নিজের বউ বানাতে চাই। আন্টি বলল, কিন্তু আমি তো আমার মেয়েকে হারাতে চাই না। আমার একটাই মেয়ে, তাকে হারিয়ে আমি এতিম হতে চাই না। আমি বললাম, আন্টি, ঈশিতার গায়ে হাত দিবে আমি থাকতে? এমন বুকের পাঠা এই দুনিয়ার বুকে কারোর হয় নাই। আন্টি বলল, তুমি না হয় ঈশিতার হয়ে লড়াই করে যাবে, কিন্তু শহরের ওই দূষিত মানুষগুলোর সাথে তুমি একা পেরে উঠবে না, কারণ শহরের মানুষগুলো অনেক ভয়ঙ্কর। আমি বললাম, আন্টি, একটা কথা মাথায় রাখবেন, শহরের মানুষগুলোর থেকে আমি আগুন আরো ভয়ঙ্কর বেশি। রক্তের বন্যা বয়ে যাবে, তাও ঈশিতার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দিব না। আকাশের মুখে আগুন নামটা শুনে ঈশিতা এবং তার মা দুজনেই ঘাবড়ে যায়। আমি বললাম, আন্টি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আগুন কোনোদিন কারোর ক্ষতি করেনি, পারলে উপকার করেছে, কিন্তু কারোর ক্ষতি সে করেনি। আন্টি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা বাবাকে একদিন আমাদের বাড়িতে পাঠিও, তাদের সাথে কথা বলে না হয় সব ফাইনাল করব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা, আমি চাই ঈশিতা আবার পড়াশোনা শুরু করুক, এতে কি আপনার কোনো আপত্তি আছে? আন্টি বলল, না, কোনো আপত্তি নেই। আমি বললাম, তাহলে ঠিক আছে, আজ থেকে এখন থেকে ঈশিতার সমস্ত খরচ আমি বহন করব। আমি ঈশিতাকে শহরের একটা ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দিব। আমি চাই সে আপনার মুখ উজ্জ্বল করুক। আন্টি বলল, আচ্ছা বাবা, তুমি যেমন চাও তেমনই হবে, তোমার কথা শুনে অনেক খুশি হয়েছি আমি। আমি বললাম, ধন্যবাদ আন্টি, আজকের মতন না হয় আমরা চলি। আন্টি বলল, একদম খারাপ হয়ে যাবে কিন্তু তোমরা এখন গেলে, 2-1 দিন এখানে থেকে তারপর যাবে তোমরা। আমি বললাম, আন্টি, আসলে আমার কলেজ আছে, ক্লাস নষ্ট হবে আমার। আন্টি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতটা এখানে থেকে সকালে যেও। আমি বললাম, ওকে। তারপর সেই রাতটা ঈশিতাদের বাড়িতে রয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। ঈশিতার মা আমাদের জন্য অনেক রকমের হাতের নাস্তা বানিয়েছে, তারপর সেগুলো খেয়ে শহরের জন্য রওনা হয়ে গেলাম। ঈশিতা গ্রামের কিছুটা পথ এগিয়ে দিতে আসলো আমাদের সাথে। আচ্ছা ঈশিতা, চলি আমি, তুমি সাবধানে থেকো। ঈশিতা বলল, আচ্ছা, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আবার পেছন থেকে ব্যাগ দিলাম হালকা করে। আমি বললাম, হ্যাঁ বলো। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ঈশিতা বলল, সাবধানে, আমি না, তুমি থেকো, আমাকে তোমার জীবনে এনে হয়তো কাল ডেকে এনেছো তুমি। আমি বললাম, মানে কি বলছো, বুঝলাম না। ঈশিতা বলল, না তেমন কিছু না, বলে পৈশাচিক একটা হাসি দিল ঈশিতা।
আমি বললাম, ঈশিতা কিছু তো একটা বলতে চাইছিলে, তুমি কি বলতে চেয়েছিলে বলো? ঈশিতা বলল, আরে বিশেষ কিছু না, তুমি এত টেনশন করার কিছুই নেই। আমি বলতে চেয়েছিলাম যে আমাকে তোমার জীবনের সাথী করে হয়তো ঝামেলার মুখে পড়তে চলেছো তুমি, কারণ আমাকে সেফ রাখার জন্য অনেক লড়াই করতে হবে হয়তো তোমার। আমি বললাম, আরে পাগল, তেমন কিছুই না, যাকে ভালোবাসি তাকে তো আগলে রাখতেই হবে, তাই না? ঈশিতা আর কোনো কথা বলল না, সে আবারও একটা পৈশাচিক হাসি দিল। আমি বললাম, আচ্ছা এবার চলি কেমন? ঈশিতা বলল, হ্যাঁ যাও। ঈশিতাকে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়লাম। মন যেন যেতেই চাইছে না ঈশিতাকে ছেড়ে, কিন্তু তাও তো আমার ফিরে আসতেই হবে। যাক, কিছুটা দিন অপেক্ষা করি, তারপর বাসায় কথা বলে ঈশিতাকে বিয়ে করে নিব আমি। এমন হাজারো স্বপ্ন মনের মধ্যে বুনতে বুনতে সফর করছিলাম। ঠিক তখনই নিলয় ফোন দিল আমাকে। আমি বললাম, হ্যাঁ নিলয় বল। নিলয় বলল, ভাই এই দিকে শ্মশান ঘাট বানিয়ে দিয়েছে মাফিয়া গাল সবকিছুকে। আমি বললাম, নিলয় কি বলছিস কি তুই, কি করেছে মাফিয়া গাল? আর কোনো কথা নাই, লাইন কেটে গেল। এইদিকে আকাশ হেলো হেলো করেই যাচ্ছে। হঠাৎই খেয়াল হলো যে লাইনটা কেটে দিয়েছে নিলয়, কিন্তু কি করেছে মাফিয়া গাল, মাথায় তো কিছুই খেলছে না। মেজাজ পুরো হেট হয়ে যাচ্ছে। আবার ফোন দিলাম নিলয়কে, কিন্তু সে রিসিভ করলো না। এইদিকে টেনশনে তো মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজ বক্সটা ওপেন করে মেসেজটা পড়তেই পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। নিলয় মেসেজ করেছে, ভাই মাফিয়া গাল আমাদের 9-10 জন ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে, আর আমাদের সমস্ত সিস্টেমকে সে নিজের আয়ত্ত করে নিয়েছে। আমরা কার সাথে কথা বলি, কখন কি করি, সমস্ত কিছু সে মুহূর্তের মধ্যেই জেনে যাচ্ছে। তাই আমি ফোন কেটে দিয়েছি। ভাই প্লিজ আপনি তাড়াতাড়ি এসে এই দিকটা সামলান। নিলয়ের কথা শুনে মাথা গোলকধাতার মতো ঘুরপাক খাচ্ছে। মাফিয়া গালের কত বড় সাহস যে সে আমার ছেলেপিলেকে উঠিয়ে নিয়ে যায়। না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। একবার শহরে পৌঁছে নেই, তারপর সব কয়টার ঘাড়ের রক ছিড়ব। কোনো মতে সফর করে শহরে পৌঁছে গেলাম। শামীম বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। এসে নিলয়কে ফোন করে বাসায় আসতে বললাম। সে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসলো। হ্যাঁ বল এবার সমস্ত কিছু। নিলয় বলল, ভাই আমরা আড্ডায় ছিলাম, হঠাৎ একজন ফোন করে বলে মাফিয়া গাল নাকি নাইমকে উঠিয়ে নিয়ে গেছে। তারপর যে ফোন করে তাকেও কিছু সময়ের মধ্যে মাফিয়া গাল উঠিয়ে নেয়। এভাবে প্রায় 9-10 জন ছেলেকে মাফিয়া গাল উঠিয়ে নেয়। তারপর বুঝতে পারি যে মাফিয়া গাল আমাদের সিস্টেমকে হ্যাক করেছে। তারপর থেকে ফোন অফ করে দিই আমরা। আমি বললাম, তোরা তাহলে কি করছিলি তখন? এতগুলো ছেলে থাকতে মাফিয়া গালের সাহস কি করে হয় যে আমার ছেলেপিলেকে উঠিয়ে নেওয়ার? নিলয় বলল, ভাই আমরা অনেক ছেলেপেলে আছি ঠিক আছি, কিন্তু মাফিয়া গাল ভয়ঙ্কর কিছু নরপশু নিয়ে মাঠে নেমেছে, যাদের সামনে আমরা কিছুই না। যতদূর জানতে পেরেছি সে একটা বিশাল নরপশুর দল নিয়ে আমাদের ছেলেপিলেকে উঠিয়েছে। আমি বললাম, ওকে ঠিক আছে, আমি দেখছি, তুই আমাদের সমস্ত ছেলেপিলেকে অ্যালার্ট করে দে যে সবাই যেন সাবধানে থাকে। নিলয় বলল, ওকে ভাই। আমি বললাম, আর তুই নিজেও একটু সাবধানে থাক, দরকার হয় পাওয়ার পয়েন্টে চলে যা। নিলয় বলল, ওকে ভাই। নিলয় চলে গেল। এইদিকে আমার মাথা তো টেনশনে ফেটে যাচ্ছে। মাফিয়া গাল কি করে আমার ছেলেপেলের তথ্য বের করলো, যেখানে কয়েক বছর ধরে আমি নিজেই নেতিয়ে আছি, সেখানে আমার ছেলেপেলের খোঁজ বের করে ফেললো মাফিয়া গাল? না, কোনো একটা তো ঘাপলা আছে। হয়তোবা আমাদের কোনো স্টেপ সম্পর্কে মাফিয়া গাল জেনে গেছে। না, হয়তোবা আমাদের ভিতরেও কেউ একজন আছে যে কিনা মাফিয়া গালকে সমস্ত তথ্য দিচ্ছে। না, আর ভাবতে পারছি না। তখনই ঈশিতা ফোন দিল। আকাশ তুমি ঠিকঠাক পৌঁছিয়েছো তো? আমি বললাম, হ্যাঁ ঈশিতা, আমি ঠিকঠাক ভাবে এসে গেছি। ঈশিতা বলল, যাক শুক্রিয়া খোদার কাছে যে তোমাকে ভালোই ভালোই নিয়ে পৌঁছিয়েছো। আচ্ছা শোনো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিও। আমি বললাম, আচ্ছা তুমিও খেয়ে নিও। ঈশিতা বলল, আচ্ছা তাহলে এবার ফোন রাখি, মায়ের সাথে কাজ করবো একটু। আমি বললাম, আচ্ছা। ঈশিতা ফোন রেখে দিল, আর আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সফর করার কারণে মাথাটা বিশালভাবে পেন দিচ্ছে, তার উপরে মাফিয়া গালের চাপ মাথায়। বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়লাম। শরীর ক্লান্ত, তাই বিছানায় পিঠ ঠেকাতেই ঘুম চলে এসেছে। ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম আমি। হঠাৎই বিকট আওয়াজে ফোনটা বেজে উঠলো। আমি সাথে সাথে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়লাম। পাশেই তাকিয়ে দেখি ফোন বাজছে। শামীম ফোন করেছে। খোদা রহম করতো বেটা তোরে, ফোন দেওয়ার আর সময় পেলি না। ফোনটা কানের পাশে থাকায় এত জোরে আওয়াজ হয়েছে যে পুরো মাথায় যন্ত্রণা উঠে গেছে। শামীম বলল, আরে বেটা কি করছিস কি তুই? আমি বললাম, আমি সমুদ্রে রিক্সা চালাচ্ছি বেটা বেয়াদব, দুপুর বাজে 3টা, তুই জানিস না যে এই সময় আমি কি করি? শামীম বলল, বেটা ছাগল মরার ঘুম ফালা, তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে মাফিয়া গালের চ্যানেল ভিজিট কর, দেখ মাফিয়া গাল লাইভে এসে কি সব বলছে।
আমি বললাম আচ্ছা দাঁড়া দেখছি। ফোন কেটে দিয়ে ঘুম ঘুম চোখে ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে গিয়েই মাফিয়া গার্লের চ্যানেল ভিজিট করলাম। মাফিয়া গার্ল সেখানে লাইভে এসেছে। আপনাদের সকলকেই বলছিলাম যে এই দেশে কোনো গ্যাংস্টার থাকবে না, সো থাকবেই না। আমি আমার কর্মকাণ্ড শুরু করে দিয়েছি। আজ 10টা গ্যাংস্টারকে উঠিয়েছি। এদের সব কয়টাকে একে একে করে মায়ের ভোগে পাঠিয়ে দিব আমি। আর বাকি যারা আছেন তারা সকলেই সাবধান, কখন যে কার পালা এসে যায় কে জানে। তো সকল গ্যাংস্টারদেরকে বলছি তোরা সবাই গা ঢাকা দিয়ে থাক, না হয়তো এমন ভাবে মারবো তোদের যে কবর পর্যন্ত তোদের জায়গা হবে না। আর আগুন, তোকে বলছি তুই যত বড় গ্যাংস্টারই হ না কেন, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। তুই জানিস না যে তুই কার বাড়া ভাতে ছাই দিয়েছিস। তোকে যে কিভাবে আমি মারবো সেটা উপরওয়ালাই ভালো জানে। আগুন, তুই কান খুলে শুনে রাখ, তুই যত বড় মাফিয়া হোস না কেন, মাফিয়া গেলে সামনে তোর কোনো খানা নাই। সো নিজেকে গুটিয়ে ফেল আর আমার কাছে মাপ চেয়ে নিয়ে নিজের জীবন বাঁচিয়ে নে, না হয়তো মরার জন্য রেডি হ। এটা যদি হুমকি মনে করিস তাহলে হুমকি, সো যা করার করে নে, কিন্তু তোর মৃত্যু নিশ্চিত এটা মাথায় সেট করে রাখিস। সো চললাম, আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে অন্য কোনো দিন। মাফিয়া গালের লাইভ শুনে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। 2 দিনের মাফিয়া গাল কিনা আমাকে থ্রেট দেয়, তার বুকে একটুও ভয় নেই যে আমি আগুনকে সে মরার কথা বলে। সে যে এইসব করে নিজের আমলনামা ভারী করছে সেই সব হয়তো সে জানে না। ওর ওর আরো বেশি করে ওর মাফিয়া গাল। কিন্তু মাথায় রাখিস, আমি আগুনের হাত যেই দিন তোর উপরে উঠবে সেই দিন তুই জমিনে টিকে থাকা তো দূরের কথা, মাটির নিচেও গিয়ে জায়গা পাবি না। এমন বেরহম ভাবে মারবো তোকে, তোর বিভৎস লাশ দেখে হয়তো আল্লাহর সৃষ্টি কবরের নিচের ভয়ঙ্কর সাপগুলাও তোকে স্পর্শ করবে না, তারা নিজেও তোর লাশ দেখে আতঙ্কিত হয়ে থাকবে। তুই খালি একটু ধৈর্য ধর, তারপর তোর ব্যবস্থা আমি করে দিব। রাগে সারা শরীর কিটমিট করছে, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে সোজা কাকুর দোকান। কাকু, চা দাও তো একটা। কাকু বলল, কি মামা আজ এত টেনশন দেখাচ্ছে কেন তোমারে? আমি বললাম, কাকু কিছু মানুষ নিজের দেবতা দাবি করে, তারা মনে করে তাদের মৃত্যু নাই, তাই তারা যার তার উপরে টক্কর নিয়ে বসে। কিন্তু তারা এটা জানে না যে বাপরও বাপ আছে, সে বাপ যেদিন আসল ফর্মে আসবে সেই দিন তাদের মৃত্যু নিশ্চিত। কাকু বলল, মামা তোমার কথার আগামাতা তো কিছুই বুঝলাম না। আমি বললাম, কাকু আজ বুঝবা না, কিছুদিন পর আপনা আপনি বুঝে যাবা সব। কাকু বলল, ধুর মাথায় কিছু ধরে না, আচ্ছা নাও তোমার চা নাও। কাকুর হাত থেকে চা নিয়ে সেটা খেতে আরম্ভ করলাম। হঠাৎই চোখ পড়লো পাশের একটা জায়গায়, সেখানে কিছু ছেলেপিলে মিলে একটা ছেলেকে পিটাচ্ছে। তাড়াতাড়ি চা রেখে সেই দিকে দৌড়ে গেলাম, কারণ ছেলেটাকে মারতে মারতে আদমরা করে ফেলেছে ছেলেগুলো। এই ভাই তোমরা তাকে মারছো কেন? তখনই তাদের থেকে একজন ঘাওরামি করে উত্তর দিল, এই বেটা তা দিয়ে তোর কাজ কি রে? আমি বললাম, ভাই মানুষের কাজই মানুষের পাশে দাঁড়ানো, তোমরা ছেলেটাকে বেশ কয়েকজন মিলে মারতেছো, সো আমরা তো জানতেই চাইবো যে কি দোষ ছেলেটার। ছেলেটি বলল, এই বেটা বেশি বকবক না করে নিজের রাস্তা মাপ, না হয়তো বেটার জায়গায় তুই কেলানি খাবি। আমি বললাম, ভাই ভালো করে কথা বলেন, না হয়তো উল্টো নিজেরাই বিপাকে পড়ে যাবেন। এটা বলতেই তাদের থেকে 2-1 আমার দিকে তেড়ে ঘুরে আসে। এই বেটা কি বললি রে তুই? হ্যাঁ বিপাকে পড়বো মানে কি বলতে চাস তুই? ছেলেগুলো আকাশকে গা ধাক্কাতে শুরু করে। আমি বললাম, ভাই আবারও বলছি ভদ্রভাবে কথা বলেন, না হয়তো সচ্ছলভাবে একজনও বাড়ি ফিরতে পারবেন না। এবার তো আরো রেগে গেল ছেলেগুলো, তারা আকাশের কলার ধরে বুকের মধ্যে এক লাথি দিয়ে সোজা মাটিতে ফেলে দেয়। ওদের ভালো করে কথা বললাম, কিন্তু ছেলেগুলো তো অতিরিক্ত করে ফেললো। না দেখছি চুপ থাকা যাবে না কোথাও, নিজের ফর্মে থাকতে হবে সব জায়গায়, না হয়তো মানুষ কুকুরের মতো আচরণ করবে। তৎক্ষণাৎ একটা শিক্ষা পেয়ে গেলাম, তুমি চুপ থাকবে তো মানুষ তোমার বুকের উপরে উঠে বসবে, তুমি ভয় দেখাবে তো মানুষ তোমাকে নিজের বুক পেতে দিবে। সাথে সাথে মাটি থেকে উঠে কোমর থেকে মেশিনটা বের করে হাতে নিলাম। সবাই আমার হাতে মেশিন দেখে ভয় পেয়ে যায়। আয় দেখি এবার কে মারতে আসবি। ছেলেটি বলল, আরে ভাই আপনি এটা বের করলেন কেন? প্লিজ এটা ভিতরে ঢুকান। আমি বললাম, কেন এত সময় না দাদাগিরি করতেছিলি, এখন দাদাগিরি কই গেল তোদের? ছেলেটি বলল, ভাই দেখ তুই এইসবের মাঝে নিজে নিজে দৌড়াচ্ছিস, তুই কিন্তু জানিস না আমরা কে, তোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে বলে দিলাম। আমি বললাম, তোদের আমি চিনি না, কিন্তু তোরা হয়তো ঠিকই আমার নাম শুনেছিস, সো আমায় ভয় দেখাতে আসিস না। ছেলেটি বলল, কে ভাই তুই যে তোর নাম আমরা শুনবো? আমি বললাম, আগুনের নাম শুনিসনি কোনোদিন? আমি সেই আগুন, দেখি কার কত বুকের পাঠা সামনে আগা। আকাশের মুখে আগুন নামটা শুনে সব কয়টা ছেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা বুঝে গেছে যে তারা কোনো ভয়ঙ্কর হায়নার সামনে পড়ে গেছে।
এখানে থেকে আরেকটা শব্দও যদি তারা মুখ থেকে বের করে তাহলে তাদের খেল এখানেই খতম হয়ে যাবে। তাই সব কয়টা উল্টো রাস্তা ধরে পালিয়েছে। ছেলেগুলো আমার নাম শুনতেই পালিয়ে গেল। এইদিকে আমি পড়ে থাকা ছেলেটাকে হাত ধরে উঠালাম। সে আমার দিকে ড্যাব ড্যাব করে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। সে যেন আকাশচুম্বী কিছু দেখছে মতো মুখের এক্সপ্রেশন তার। আরে ভাই, এভাবে তাকিয়ে আছো কেন? ছেলেটি বলল, ভাই আমি আগুনের সামনে দাঁড়িয়ে আছি, ভাবতেই কলিজা কাঁপছে আমার। আমি বললাম, আরে ভাই ভয় পাওয়ার কিছুই নেই, আমিও তোমার মতো মানুষ। আচ্ছা ছেলেগুলো তোমায় মারলো কেন? ছেলেটি বলল, ভাই ওরা আমায় একা পেয়ে চিন্তাই করছিল, কিন্তু আমার কাছে কিছু না পাওয়াই মারধর শুরু করে। আমি বললাম, হায় রে দুনিয়া, দুনিয়া সত্যি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাসায় চলে যাও তুমি, ওরা হয়তো তোমায় আর ধরবে না। ছেলেটি বলল, ধন্যবাদ ভাই আপনাকে সেভ করার জন্য। আমি বললাম, ওয়েলকাম। তারপর ছেলেটা চলে গেল। আর এই দিকে আমি কাকুর দোকানে এসে চায়ের বিল দিয়ে বাসায় চলে গেলাম। আশেপাশের কেউ দেখেনি আমায় কোমর থেকে মেশিং বের করতে, না হয়তো হট্টগোল লেগে যেত এখানে। যাক ভালোই হয়েছে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে চাবি দিয়ে দরজা খুলতে যাব, তখনই দেখি বাসার দরজা খোলা। কিরে, আমি তো বাসার দরজা লাগিয়ে বের হয়েছিলাম, তাহলে খুললো কি করে? বাসায় কি কেউ এসেছিল নাকি? তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে লাইটের সুইচের দিকে এগিয়ে গেলাম লাইট জ্বালানোর জন্য, কিন্তু তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ফ্লোরের উপর আসতে পড়লাম। আরে আজব তো, কিসের সাথে ধাক্কা খেলাম এমন করে? বাসায় তো ফ্লোরে রাখার মতো কোনো কিছুই নাই। আশেপাশে হাত বুলাতে লাগলাম, হঠাৎই কিছু একটার উপর আমার হাত আটকে গেল। আমার অনুমান হয়ে গেছে এটা কি। কলিজাটা ধুকপুক করছে আমার। তাড়াতাড়ি কোনো রকমে উঠে লাইটের সুইচটা অন করলাম। লাইট অন করতেই দেখি দুইটা লাশ ফ্লোরের উপর পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তাদের দুজনকে বিভৎসভাবে মেরেছে, আর তারা দুজনই আমার টিমের মেম্বার ছিল। তাদের চোখ দুটো আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের চোখ দুটো আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা যেন আমাকে কারণ নামে নালিশ করতে চায়। ওদের অসহায় চোখ দুটোর দিকে আর তাকাতে পারছিলাম না। হাত দিয়ে দুজনেরই চোখ জোড়া মিলিয়ে দিলাম। তাদেরকে দেখে আমার ভিতরে যেন ফেটে যাচ্ছিল কষ্টে। ভাই তোরা টেনশন করিস না, তোদের রক্ত ধরে শপথ করছি, মাফিয়া গালকে এর থেকেও বিভৎসভাবে মারবো আমি। ভিতরটা যেন অগ্নিশিখার মতো দাউ দাউ করে জ্বলছে। সাথে সাথে চোখ মুখ মুছে নিলাম। মাফিয়া গাল তোর কাউন্টডাউন শুরু কর। তারপর নিলয়কে ফোন দিলাম। নিলয় বলল, হ্যাঁ ভাই বলেন। আমি বললাম, তুই একটু কষ্ট করে আবার আমার বাসায় আয়, আর আসার সময় সাথে দুইজনকে নিয়ে আসবি। নিলয় বলল, আচ্ছা ভাই। আধা ঘন্টার মধ্যে নিলয় দুইজনকে নিয়ে আমার বাসায় হাজির হলো। আমি এখনো লাশের পাশে বসে আছি। নিলয় আর সাথে দুইজন লাশ দুটোকে দেখে ঘাবড়ে যায়। নিলয় বলল, ভাই কে এমনটা করলো? আমাদের ছেলেকে এমন ধরা বিভৎসভাবে কে মারলো? আমি বললাম, মাফিয়া গাল মেরেছে। নিলয় বলল, ভাই আপনি কিছু করছেন না কেন মাফিয়া গালের? আমি বললাম, শোন, এতদিন শান্ত মাথায় ভেবেছি তাই কিছু করিনি, কিন্তু এবার মাফিয়া গাল আমার ভিতরের আগুনকে জ্বালিয়ে দিয়েছে। এবার মাফিয়া গালের 7 জন্ম ধরে টান মারবো আমি। আর শোন, তোরা এই দুটো লাশকে নিয়ে গিয়ে কবর দিয়ে আয় জানাজা করে। তারপর আমাদের যত ছেলেপেলে আছে সবাইকে একত্রে করে মাফিয়া গালের খোঁজ লাগা। বাকি এই দিকের কিছু কাজ আছে, সেটা আমি দেখছি। নিলয় বলল, ওকে ভাই। তারপর নিলয় আর সাথে দুইজন মিলে লাশ দুটোকে নিয়ে গেল। আজ রাতেই মাফিয়া গালের খেল খতম। নিলয়রা লাশ দুটোকে কবর দিয়ে নিজেদের কাজে লেগে পড়েছে। এই দিকে আমি বাসা পরিবর্তন করে নিয়েছি, কারণ মাফিয়া গাল আমার বাসার ঠিকানা পেয়ে গেছে। তবে আমার বাসা পরিবর্তন করার প্রয়োজন ছিল না, কিন্তু আমি করেছি একটা কারণে। মাফিয়া গাল যখন আড়ালে থেকে খেলা খেলছে, তাহলে আড়ালে থেকে খেলার মজাটা এবার তাকে বুঝিয়ে দিব আমি। রাতের বেলায় বসে বসে নিলয়ের ফোনের অপেক্ষা করছি। রাতের বাজে 9টা। ঠিক তখনই নিলয় ফোন দিল। নিলয় বলল, ভাই রাফিদের ছেলেপিলের খবর পেয়ে গেছি। তারা মূলত তাদের আড্ডায় থেকে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমি বললাম, ওকে, তোরা চৌরাস্তার মোড়ে দাঁড়া, আমি মিনিট 10-এর মধ্যে আসছি। নিলয় বলল, ওকে ভাই। নিলয় ছেলেপিলে নিয়ে ওয়েট করছে আমার জন্য। এইদিকে আমি খাটের নিচ থেকে চাইনিজ কুড়াল আর মেশিনটা কোমরে গুজে নিলাম। তারপর চৌরাস্তার মোড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি প্রায় শতাধিক ছেলেপিলে একত্রে হয়েছে। নিলয় বলল, ভাই এখন কি করবেন? আমি বললাম, এখন সোজা রাফিদের ছেলেপিলের আড্ডাইখানায় চলে যাব। তারপর মাফিয়া গালসহ সব কয়টাকে কুপিয়ে মেরে আসবো।
সবাই আকাশের কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। আকাশকে যেন আজ কোনো হিংস্র পশুর মতো লাগছে। নিলয় আর ছেলেপিলেকে নিয়ে আড্ডাখানায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আড্ডাখানার ভিতর থেকে অট্টহাসির আওয়াজ কানে ভেসে আসছে। নিলয় শোন, তোরা শুধু বাইর থেকে 4-5টা ঘিরে ফেলবি, আর ভিতরে আমি একাই সব কয়টাকে খেলে দিয়ে আসবো। নিলয় বলল, ভাই কি বলছেন আপনি? আপনি একা ভিতরে যাবেন? সেখানে কয়জন ছেলেপেলে আছে কে জানে, আর তাছাড়া মাফিয়া গেল তো ভিতরে আছে, আপনি একা তাদের সাথে কি করে লড়াই করবেন? আমি বললাম, নিলয়, ভিতরে যত বড় বাপের বেটা থাকুক না কেন, মাথায় রাখিস আগুনে ঝাঁপ দেওয়ার ক্ষমতা কারণ নাই। নিলয় বলল, আচ্ছা ভাই, আমরা বাইর থেকে ঘিরে ফেলছি। আমি সোজা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি অনেক কয়টা ছেলেপিলে একত্রে বসে আড্ডা মারছে। তাদেরকে দেখে হিংস্রতার মাত্রাটা এতটা বেড়ে গেল, সোজা গিয়ে একটার বুকের মাঝে লাথি মেরে দিলাম। যাকে লাথি মেরেছি সে সোজা গিয়ে মাটির মধ্যে আশ্রে পড়ল। আর বাকি সবাই আমাকে দেখে ভূত দেখার মতো চমকে আছে। আজ পালাবি কই কুত্তার বাচ্চা তোরা? আজ তো শেষ সব কয়টা। চাইনিজ কুড়ালটা কোমর থেকে বের করে এলোপাথারি কুপাতে শুরু করলাম। যার গায়ে কোপ লেগেছে সেই মাটিতে লুটে পড়ছে। আকাশের হিংস্রতা দেখে রাফিদের ছেলেপিলে কয়েকজন পিছন দিয়ে পালিয়ে গেল, কিন্তু তারা জানে না যে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। হাতের সামনে যে কয়টাকে পেয়েছি সব কয়টাকে কুপিয়ে কুচি কুচি করে ফেলেছি। সব কয়টা জায়গার মধ্যেই নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছে। বাকি যে কয়টা পালিয়েছে, বাইরে ছেলেপিলে হয়তো তাদেরকে ধরে ফেলেছে। সোজা বাইরে চলে গেলাম। সারা শরীরে রক্ত লেগে আছে, মনে হচ্ছে যেন কোনো হায়েনা তীব্র খিদার চোটে শিকারকে তেড়ে ফুঁড়ে খেয়েছে। আমার ছেলেপিলে পর্যন্ত আমার রক্তমাখা শরীর দেখে ঘাবড়ে গেছে। বাকি রাফিদের ছেলেপিলে তো ভয়ে শেষ। নিলয় বলল, ভাই, এই 3টা মাল পিছন দিয়ে পালাতে ধরেছিল, তাদের আমরা ধরে ফেলেছি, এখন এদের কি করবেন? আমি বললাম, এদেরও খেল তামাম করছি, বলে একটাকে ধরে কোপাতে শুরু করলাম। হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, সব জায়গা কুপিয়ে এক একটাকে পাট টু পাট করে ফেলেছি। হাতের কবজি থেকে পানি জাতীয় এক ধরনের লালা চুইয়ে চুইয়ে পড়ছে। একটার মারি দেখে বাকি 2টার আত্মা যেন মিনিটের মধ্যে হারিয়ে গেছে। এবার আরেকটার চুলের মুঠি ধরে সামনে এগিয়ে আনলাম। ওরা বলল, ভাই, আমাদের মাফ করে দেন প্লিজ। আমি বললাম, তোদের কোনো মাপ নাই। বাপের সাথে পাঙ্গা নেওয়ার আগে সেই সব ভাবার দরকার ছিল। সো সব কয়টাকে কুপিয়ে মারবো এবার। ছেলে 2টা বলল, আব্বা, আমার ভুল হয়ে গেছে, আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ আমাদের মাফ করে দেন। আমি বললাম, ছেলে, এবারের মতো মাফ করে দে বাপকে, পরের জন্মে জীবন বকশে দিব। তারপর সেটাকেও এলোপাতারি কোপাতে শুরু করলাম। কই মাছের জান শালার, সবচাইতে বেশি লড়াই করেছে এই বেটা বাঁচার জন্য। গুনে গুনে 25টা কোপ দিয়েছি বেটাকে। বাকি আরেকটার পালা, তবে সেটাকে এত সহজে মারবো না। বাকি যেটা ছিল সেটারও চুলের মুঠি ধরে সামনে এগিয়ে আনলাম। বল, মাফিয়া গাল কোথায়? ছেলেটি বলল, ভাই বিশ্বাস করেন আমি জানি না, তবে মাঝে মাঝে আমাদের আড্ডায় আসে। আমি বললাম, আমার ছেলেপিলেগুলো কই? ছেলেটি বলল, ভাই, তাদেরকে নিচের স্টোর রুমে আটকে রাখা হয়েছে। একজনকে ইশারা দিয়ে বললাম স্টোর রুম থেকে তাদেরকে ছুটিয়ে আনতে। হয়েছে নিউজ, আমি পেয়ে গেছি, এবার তোর সময় শেষ। ছেলেটি বলল, ভাই, আপনার দুটো পায়ে পড়ি, আমার বাসায় ছোট মা আর বোন আছে, আমি এইসব করে আমার সংসার চালাই, প্লিজ আমাকে মাইরেন না। আমি বললাম, ওকে যা, তোকে মারলাম না, তবে তোকে ছাড়বো না, কারণ তুই আমার জন্য একটা বড় মেসেজ। তোকে মেরে আদমরা করে ছেড়ে দিব, যাতে করে তুই মাফিয়া গার্লকে আমার সম্পর্কে ডিটেলসে বলতে পারিস যে আগুন এসে সব কয়টাকে হায়নার মতো মেরে ছিঁড়ে পুড়ে খেয়েছে। তোকেও খাবে সেভাবে। এই মেসেজটা মাফিয়া গার্লের কানে পৌঁছে দিস, আর তোর পরিবারকে আমি দেখে নিব। তারপর বেটাকে মেরে চিরতরে পঙ্গু বানিয়ে দিলাম। তারপর তাকে সেভাবে ফেলে রেখেই চলে আসলাম। কিন্তু আমার মন ভরেনি। এত কয়টা প্রাণ নেওয়ার পরেও রক্তের নেশা মাথায় চড়ে আসে। এই নেশা একমাত্র মাফিয়া গালের রক্ত পান করেই মিটবে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।